আমি পারে গেলে ওই জন্য তাই ইচ্ছা করিনি যদি আমার বাচ্চা না মারতো তাই মেডিকেল নাই তার আর লোকের জন্য কই তুমি যাও ওসমানী মেডিকেলে রোগী ভোগান্তি, দালালদের উৎপাত, অহরহ চুরি, সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিভিন্ন সময় অভিযোগ আছে ডাক্তার রোগীর আত্মীয় স্বজনের ওপরে মারমুখী অবস্থানে থাকে। কোন একটা বিষয় জানতে গেলে ডাক্তার, নার্স, ইন্টার্নি যারা থাকেন যেভাবে আচরণ করেন, অনেক সময় ডাক্তাররা মারধরও করেন। ওনার সামনে আমার মারধর করছে। আমার ওয়াইফের নাম হচ্ছে পারভিন। বলছি যে স্যার আপনাদের আচরণ এরকম কেন, পশুর মতো আচরণ করেন কেন, এই এতটুকুই আমার দোষ। তারপরে আমরা এখানে আমার ওয়াইফের সামনে, আমার রুগীর সামনে, অপারেশন রুগী, আমার ওয়াইফকে নিয়ে আমি চিকিৎসাধীন আজকে 15 দিন যাবত এখানে চিকিৎসাধীন আছি। তো গত পরশু দিন আমার স্ত্রীর অপারেশন হয়েছে। তখন ওনার সাথে কেউ নাই, আমি শুধু একা। আমি একা, এখন কেউ নাই। ওনার স্যালাইনটা আছে না, স্যালাইনটা আপনার খুলে গেছে, রক্ত ব্লাড ছুটে গেছে। তখন আমি একজন ডাক্তারকে বললাম যে ব্লাড ছুটে গেছে, আপনি এটা একটু দেন, স্যালাইনটা চালু করে দেন। উনি আমার পাঠাচ্ছে নার্সের রুমে গেছি, নার্সের রুমে কেউ নাই। আবার এসে বলছি যে ম্যাডাম এখানে তো কেউ নাই, তো ব্লাড তো ছুটে গেছে, এখন তো সমস্যা নেই হয় রোগীর। তো ওই ডাক্তার আমার কি করছে, আমার এই তুই এখান থেকে যা। আমি বলতেছি যে স্যার আপনারা তো শিক্ষিত মানুষ, আপনাদের ব্যবহার এরকম কেন? তারপর আমি গেছি বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে 10 মিনিট পরে আবার আমার ডাইকে আনছে, ভিতরে আনছে, আমার মারধর করছে। আর কথাটা এইটুকুই, আমি বলছি যে স্যার আপনাদের আচরণ এরকম কেন, পশুর মতো আচরণ করেন কেন, এই এতটুকুই আমার দোষ। তারপরে আমরা এখানে আমার ওয়াইফের সামনে, আমার রুগীর সামনে, অপারেশন রুগী, ওনার সামনে আমার মারধর করছে। একটু বুঝতে চাইলে রেফার করে দেন অন্য মেডিকেলে, আর না হয় বলে দেয় এখানে চিকিৎসা হবে না, ফাইল ছুড়ে ফেলে দেন ডাক্তাররা। ঘাপটি মেরে থাকা দালাল আর প্রতারক চক্রের জালে অনেকটাই বন্দী ওসমানী মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা। একদিন আগে আমাকে বলছিল এরা যে দুইটা রিপোর্ট আমি বাইরে থেকে করার জন্য, তখন আমরা সবাই রুগী নিয়ে আসে গেছি মানে বাইরে এই করার জন্য, টেস্ট করার জন্য। তখনই আমরা আইসি, আওয়ার পরে আমরা সকালে বলে এরা খুঁজছে হসপিটাল থেকে, মানে আমরা পাঠাইছে বাইরে টেস্ট করার জন্য। অনেক সকালে খুঁজলাম বড়ই পাঠাইছি, পাঠানোর পরে আপনারা না পায়া পরে আমরা এখান থেকে কাগজ নিয়ে আসে এরা লিখিত ভাবে একটা মানে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিছি। এটাই আমার পরে আমরা লিখেও দিছে, এটা একটা ভোগান্তি। পরে গেছি বাদে আমরা ডাইকে নিচে নিয়ে আসার পরে কইতেছে তোমরা তো রুগী অ্যাবসেন্ট হয়েছে, আমি বাড়ি কোন কি আমরা তো এখানে পাঠাইলাম, তো এখানে বিভিন্ন ভাবে মানে আমরা তো রুগী অ্যাবসেন্ট হতে পারে, আমি কি রুগী কোনো লয়ে গেছি গা, বলতাম আপনার হসপিটাল থেকে আমরা একবার গেছি গা, তাহলে বুঝতাম না। আমরা তো রুগী আপনারাই পাঠাইলেন, দুইটা রিপোর্ট করার জন্য বাইরে পাঠাইলেন, আপনারা আমরা অ্যাবসেন্ট দিয়ে দিতেন, এটা কি যুক্তির ভিতরে আইনি? আমরা বিপদও করলাম, মানে আমরা খুব বিপদ হয়ে আছি এই যে রুগী নিয়ে। এই আজকে বর্তমান সিলেট ডিস্ট্রিক্টে আয়া দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা চক্রের প্রধান টার্গেট। অ্যাম্বুলেন্স থেকে ট্রলিতে চেপে ওয়ার্ডে যেতে কতিপয় হাসপাতাল স্টাফদেরও দিতে হচ্ছে টাকা। ঘটছে অহরহ চুরির ঘটনা। অন্যায়ের প্রতিবাদ করলে শিকার হতে হয় হেনস্থার। অভিযোগ 2:30টার সময় আনছি, 2:30টার সময় থেকে লই আইছি, রাতকে 7টা হয়ে গেছে গা, তারা ওষুধ দেয়, কোনো চিকিৎসা চলে না, এমন অবস্থা। এখন বারে যাই, ডাক্তার ওইটা কয় যে আচ্ছা আমরা আইতাছি করে আজ কোনো চিকিৎসা না। তারপরে আমি গিয়ে মাইটা কান্দা হাত পা ধরে আনলাম, এনে খালি চিকিৎসা ওই সেলাই দে লেখা ওষুধ দেয়, একটার বদলা 3টা আনে, এনে কোনো চিকিৎসাও না। এগুলা এখনো প্যাকেটিং করা আছে। আমরা গরিব মানুষ, আমার বাপের খুবই একটা অবস্থা খারাপ। তারপরে লই আইলাম, এখন আজকে 3 দিন, কালকেও তারা খুব বাজে ব্যবহার করছে, পরীক্ষা দিছে, অর্ধেক করছি, কারা করছে ডাক্তারে করছে। এখন পরীক্ষা দিয়ে আইসি, পরীক্ষা করাই আনতাম, অর্ধেক আনছি, দেখছে না এখনো, ডাক্তার হলে দেখছে না দেখে আমার কালকে বিকালে খুব বাজে ব্যবহার করছে। করার পরে কইছে সিট কেটে দিব, আজকেও ব্যবহার করছে খারাপ ভাষা, এমনকি মারতো আইসি আমরা ডাক্তারে। আরো ওয়ার্ডের মানুষ আসছিল, সবাই দেখছে। এখন কাগজপত্র লইয়া যায় কি কয় এখন এনে থাকতে পারতো না, 1 বছর লাগবে তোমার বাপ সুস্থ হইতে, এখন তুমি বাড়ির যাওগা আর তুমি সাইন দিয়া যাও। আমি কই কে লেগে সাইন দিমু, আমার থেকে জোরাজুরি কইরা কাগজগুলা লইয়া গেছে, আমি টান মারা কাগজ লইয়া আইছি।
এখন তারা কইতাছে কাগজ দাও, তোমার সিট কেটে দিলাম, আমার এনে কোনো চিকিৎসা হইতো না। এখন এই কথা কে লাগে বললো আল্লাহ জানে। তার লগে আমি ওই যে আমরা কইতাছি আমার রুগীর অবস্থা ভালো না, আমার রুগীর চিকিৎসা করা না। এখন তো চিকিৎসা না, একটা স্যালাইন দিছে, স্যালাইন 4টা আনছে, এখনো মানে প্যাকেটিং করা আনাইছে, একটার বদলা 4টা জিনিস আনাইছে। আমরা গরিব মানুষ, এই টাকাগুলো আমরা কই পাইতাম। নতুন বিল্ডিং 7 তলার 37 নাম্বার ওয়ার্ড। দালাল ও চোর চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে উঠেছে বেপরোয়া, রেহাই মিলছে না স্বাস্থ্যকর্মীদেরও। অন্যদিকে বহিরাগত মুক্ত হাসপাতাল গড়ার চেষ্টা চলছে। দাবি অভিযোগ আমার কাছে এসেছে, লিখিত আকারে এসেছে, বা আমিও অনেকটা ভিডিও ক্লিপ দেখেছি। তো ভিডিও ক্লিপ দেখার পরে এবং লিখিত আসার পরে আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি, নিরপেক্ষভাবে সেই তদন্ত কমিটিটা কাজ করতেছে। আমরা অবশ্যই অভিযুক্ত ব্যক্তিকে অলরেডি ইতিমধ্যে আমরা তাকে সাসপেন্ড করেছি, এবং তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করব না। আচ্ছা, এটা আমি বলি, যদি ডাক্তার তো হাত রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্সের উপরে হাত তোলার কোনো প্রশ্নই আসে না। যদি এরকম একটা অভিযোগ আমি অলরেডি আমি দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই পেয়েছি, সেইটা যিনি অভিযোগ করেছেন সে অভিযোগকারী ব্যক্তিকে এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযুক্ত ব্যক্তিকে আমরা ডেকেছি, এবং অভিযোগকারীকে ডেকে আমাদের এখানকার সিনিয়র প্রফেসরদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করে আমরা সেই অভিযোগকারী ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি, এবং পুরো ঘটনাটা আমরা রিভিউ করে অভিযোগকারী ব্যক্তি পরবর্তীতে তিনি তার অভিযোগ প্রত্যাহার করেছেন, এবং তাকে আমরা যে কোনোভাবে সন্তুষ্ট করে দিয়েছি, বা তার উপযুক্ত আমরা তাকে যেটা ব্যবস্থা করা দরকার আর কি এটা আমরা করেছি। বেশ কয়েকদিন আগে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল চিকিৎসা বাচ্চা মারা গেছে, এরকম কোনো অভিযোগ আসছে কিনা? দুইটা অভিযোগ আমার কাছে আসছে ভুল চিকিৎসা। এখন চিকিৎসাটা যে ভুল এইটা প্রমাণ করার জন্য কিন্তু চিকিৎসকের মতামত নিতে হবে। এখন একটা রুগী মারা যেতে পারে, হ্যাঁ, তো মারা গেলেই যে সেটা ভুল চিকিৎসায় মারা গেছে এইটা আসলে বলা যাবে না। আমি মনে করি এটা বলা যাবে না, কারণ চিকিৎসা যে রুগী গ্রহণ করতেছে সে রুগী যে 100% সুস্থ হবে, 100% মানে হবে এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের নিশ্চয়তা দেওয়ার কোনো বিধান নাই। এখন চিকিৎসারত অবস্থায় কোনো চিকিৎসা গ্রহণরত অবস্থায় কোনো রোগী যদি মারা যায় তাহলে যে সেই চিকিৎসাটা ভুল এটা আসলে বলা যাবে না। তারপরে যদি কোনো রুগী বা কোনো রুগীর গার্ডিয়ান বা ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি অভিযোগ করেন যে আমার এই চিকিৎসাটা ভুল হয়েছে, তখন আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওই বিষয়ে যিনি অভিজ্ঞ, ওই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করে আমরা তদন্ত সাপেক্ষে যদি সত্যি চিকিৎসাটা ভুল হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে পারি। তবে চিকিৎসাটা যে ভুল হয়েছে এটা প্রমাণ করতে হবে আমাদের। অলরেডি আপনি জেনে থাকবেন যে এই যে লাশের যে ফ্রিজিংয়ের এটা একটা অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয়, এবং এই ফ্রিজগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমরা ইতিমধ্যে যে নষ্ট ফ্রিজগুলো আছে এগুলা অকেজো ফ্রিজগুলোকে আমরা মেরামত এবং করার সংস্কার করেছি। অলরেডি মেরামত হয়ে গেছে কয়েকটা, বাকিগুলো হচ্ছে, এবং পাশাপাশি আমরা নতুন যে ফ্রিজ ক্রয়ের জন্য আমরা ব্যবস্থা নিছি। আশা করা যায় অচিরেই নতুন ফ্রিজ চলে আসবে, আসলে এই লাশ সংরক্ষণের বিষয়টা আশা করি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসার স্থল। তবে হাসপাতালে ঢুকলে দালাল ও প্রতারকের খপ্পরে পড়ার রয়েছে বিস্তর অভিযোগ। ক্যামেরায় ধরাও পড়েছে হাসপাতালের ভেতরে তাদের উপস্থিতি। প্রতিনিয়ত ঘোরাঘুরি করা এসব ব্যক্তি কেউ রোগীর স্বজন নয় চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত। রোগীর ব্যবস্থাপত্র সংগ্রহ করে ঔষধ কিনে দেওয়ার নাম করে সর্বস্ব লুটে নেয় তাদের কাজ, যাদের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আমি দিতাম করতে পারা হচ্ছে গরিব মানুষ পরে দেখি তো হচ্ছে তারা আমার সিগনেচার নিচে আমার রাইতে কইছে অপারেশন। হ্যাঁ, আমরা বাচ্চাতে বইতো না অপারেশন, ঠিক আছে অপারেশন হচ্ছে তো আমার মেয়ে বাঁচে। পরে ওরা ওই সিগনেচার নিচে কইছে আমি ঘুরি ইয়ে হইব
নর্মালের কথা কইছে না সিজারের কথা কইছে সিজার হইব তখন আমি সাইন দিই তেমন যখন নাই হাতে আমি সাইন দিই আমি সাইন দিচ্ছি আমি বলছি বাবা মা আমি চোখকে দিই না সাইন দিচ্ছি আমি বাজারটা ও সাইন দিলাম দেড় রাতে বাজার তাই নিল পরে তারা কইরে বলে বার হইব মেডিসিন লাগাই লাগাই বলে বাই করবো আমাদের এবার টানে একটা সিরিয়াস হইব না অন্য ডাক্তার আইসে না খালি ও নার্স খালি নার্স আইসে বলে খালি নার্স এই যে অবস্থা নাকি ডাক্তাররা জানেছিলেন ডাক্তার কই ডাক্তার আমি গিয়ে কইতাম যে তারা ইয়ে মারে বাইরে গেলে না এমনি জানেন না আর হইতাম এমনি বার হইব টাইম মতনে হইব পুরি তো খালি আমার মা ডাক্তার আর আমি দাঁড়ো যাইতেছি দাঁড়ো গেলে তো মা আমার ফোন জমা এই চক্রের কাছে অসহায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীও প্রতিবাদ করলেই হতে হয় মামলার শিকার। আরেকটি চক্র রোগীকে বাধ্য করছে নির্দিষ্ট ফার্মেসি থেকে ঔষধ কিনতে, যা পাওয়ার কথা সরকারিভাবেই। শহরের বাইরে বা গ্রাম থেকে আসা রোগীরাই চক্রের প্রধান টার্গেট। আমার এই নাম্বারে ফোন দিবেন পাশাপাশি ফার্মেসি গিয়ে সেটা আমার সেবা সেবা দেখি নাম্বারটা একটু ভালো করে দেখেন ভালো করে দেখো স্যার আমার অনেক একটা ইয়ে দেখে দিচ্ছে আমার সঠিক মনে হইতেছে না ওই যে কাগজটা বইতেছি উনি কি এই জায়গার নার্স? এই জায়গার নার্স। এই জায়গার নার্স আপনাকে বলছে ওই ফার্মেসি থেকে গিয়ে ওষুধ আনার জন্য না? আপনাকে বলছে ওষুধ আনার জন্য ওই ফার্মেসি থেকে? ওষুধ আনার জন্য। ঠিক আছে। ওই এখান থেকে গিয়ে ওষুধ আনে। কোন জায়গায় এটার নাম কি? সেবা সেবা ফার্মেসি। আমি ওষুধ আনবার লাগে আমার ওই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি। পুলিশ সার্ভারের তথ্য ও ডেইলি নিউজ অনুসন্ধান বলছে দালাল চক্রের পেছনে রয়েছে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিতদের যোগসাজশের পাশাপাশি প্রভাবশালীদের ছত্রছায়া। থানায় একাধিক অভিযোগে সিন্ডিকেট সদস্য ঢাকাইয়া জাহিদ, হালিম, রাজন, রাব্বিসহ জড়িতরা বারবার গ্রেফতার হলেও ছাড়া পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে এই কাজে। এছাড়াও রোগীকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ব্যবহার করলে কতিপয় হাসপাতাল স্টাফদের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে, যদিও তা অস্বীকার করেছেন কর্মচারীরা। এদিকে দালাল ঠেকাতে চালু করা হয়েছে পাস কার্ড ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভিও। কিন্তু প্রযুক্তির উপস্থিতিতেও কমছে না চক্রের দৌরাত্ম্য। তবে সমস্যা সমাধানের আশ্বাস পরিচালকের। কর্তৃপক্ষের তথ্য মতে 900 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন 3000 রোগী সেবা নিতে আসে। বহিরাগত দালালদের উৎপাত বন্ধ করতে পারলে সেবা খাতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এক্ষেত্রে হাসপাতাল প্রশাসনেরও সদিচ্ছা থাকতে হবে বলে মনে করেন সুধীরজনরা।